সুপ্রিম কোর্ট সবচেয়ে বেশি স্বস্তি ফিরিয়েছে আরেকজনের মুখে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসি ফুটেছে। নমস্কার, গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজ অফিসিয়াল। সারা দেশ জুড়ে একটা ধুমধুমার হয়ে যাচ্ছে, আপনারা জানেন, ওয়াকফ আইন। এই আইন নিয়ে পার্লামেন্ট মানে সংসদ আমাদের উত্তাল হয়েছে। একদিকে প্রধানমন্ত্রী এবং তার দল বিজেপি, অন্যদিকে একেবারে বিরোধীরা সবাই এক কাট্টা। সবাই বলছে এই আইনের মধ্যে প্রচুর সংবিধান বিরোধী কথা আছে, সাংবিধানিক হতে পারে না, প্রচুর শর্ত মানে আছে, সেগুলো বাদ দিতে হবে। কিন্তু শোনা হয়নি, কারণ বিজেপি শুনবে না। আইন তৈরি হয়ে গিয়েছে, আপনারা জানেন সবাই। কিন্তু এটা নিয়ে সুপ্রিম কোর্টকে এইরকম ভাবে একটা, যাকে বলা হয় দাগা দেবে, এটা কেউ ভাবে। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত শেষ পর্যন্ত কোনো নির্দিষ্ট আদেশ দেয়নি, বা এই আইনটাকে এমন করে দেয়নি যে স্থগিতাদেশ হয়ে যাবে। স্থগিতাদেশ দেয়নি, এটা ঠিকই। কিন্তু এই যে দ্বিতীয় শুনানি হয়ে গেল, দ্বিতীয় শুনানির পরে এটুকু বোঝা গেল যে সুপ্রিম কোর্টও কিন্তু মনে করছে এই আইনের মধ্যে বেশ কিছু কথা আছে যা সংশয়াতীত নয়, যার মধ্যে অনেক সংশয় আছে। এবং তাই নিয়ে যেভাবে তিনটে শর্ত দিয়েছে, তাই নিয়ে বিরোধীদের উৎসাহ বেড়েছে, উদ্দীপনা বেড়েছে, এবং খানিকটা শাসক দল পিছিয়ে গেছে। দেখা যাক প্রথম থেকে কি হচ্ছিল। আসলে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী এত ভাবছিলেন মুসলমানদের মঙ্গলের জন্য, প্রথম দিন থেকে ভাবছেন। 2014 থেকে আপনারা ভেবে দেখুন কত কিছু করা হয়েছে, বিজেপি সরকার কি না করেছে। 370 করেছে, আপনারা জানেন। তারপর ধরুন এনআরসি করেছে, জানেন আপনারা। তারপরে তখন ওই মানে গোমাতাকে রক্ষা করার জন্য যারা একবারে মুসলিম যারা আছে তাদের অনেককে পিটিয়ে মারা হয়েছে, এসব তো আমরা জানি। বিলকিস বানু যারা রেপিস্ট, তাদের ছাড়া হয়েছিল, সবই আমরা জানি। ঠিক আছে, কিন্তু মুসলমানদের মঙ্গলের জন্য তো করা হচ্ছে। নিশ্চয় তাদের একটা শৃঙ্খলাবদ্ধ জাতি তৈরি করার একটা নিশ্চয়ই ইচ্ছে আছে আমাদের ভারতীয় জনতা পার্টির, এবং যত হিন্দুত্ববাদী, যত কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো, আমি হিন্দুদের বলছি না, কিন্তু হিন্দুদের মোটেই মেজরিটি, সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা মোটেই কিন্তু বিজেপিকে ভোট দেয় না, আপনারা হিসেব করে দেখবেন। কট্টর হিন্দুত্ববাদীদের কথা বলছি। যাই হোক, এই যে ওয়াকফ বোর্ড নিয়ে, এই ওয়াকফ আইন নিয়ে যে নতুন আইন করতে যাচ্ছিল, তাতে তো শুধু মুসলমানদের উন্নতির জন্য, মুসলমানদের মঙ্গলের জন্য করছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এখন মনে হচ্ছে, মানে যা দেখছি আমরা আইনের যা গতি প্রকৃতি, তাতে মনে হচ্ছে এই প্রধানমন্ত্রীর এই সমস্ত যা যা ইচ্ছে তা মাঠে না মারা যায়। আদালতে যা চলছে তাতে কিন্তু সেটাই মনে হচ্ছে। তিনি ওয়াকফ আইন নিয়ে কি বলেছিলেন, যে কংগ্রেসের জন্য মুসলমানদের এই অবস্থা। ঠিক তো, তাই কটাক্ষ করে তিনি বক্তব্য দিয়েছিলেন এই ওয়াকফ আইনের কংগ্রেস এতকাল মাথা নাগামা নয়, হতভাগ্য মুসলিম ছেলেপুলেরা গাড়ির টায়ার পাংচার সারিয়ে দিন গুজরান করেছে, তাদের কি অবস্থা বলুন। তিনি অবশ্য আজিম প্রেমজির কথা ভুলে গেছেন বোধ হয়। যাই হোক, ভুলে যেতেই পারেন, তারা এরকম। আমি একজনের কথা বললাম, শুধু একজনের বললাম, বাকি আমি অন্যদের কথা বলতে চাইছি না। যাই হোক, তার বিজেপি সরকার মুসলমানদের মঙ্গলের কথা চিন্তা করে এই ওয়াকফ আইনের খোলনলচে পাল্টে দিতে চাইল। কিন্তু মুশকিল কি, কংগ্রেস থেকে সমাজবাদী, আপ, তৃণমূল কেউ সেটা বুঝলো না। সত্যি, আচ্ছা, এতে আমাদের মহামহিম প্রধানমন্ত্রী রুষ্ট হওয়া কি স্বাভাবিক নয়? অবশ্যই স্বাভাবিক। মুসলমানদের মঙ্গল কামনায় তার এবং বিজেপি দলের রাতের ঘুম চটে গিয়েছে, সেটা কেউ বুঝতেই চাইছে না। আরে বাবা, মুসলমানদের মঙ্গলের জন্যই তো নব্য ওয়াকফ আইন নিয়ে এসেছে বিজেপি। আর ভেবে দেখুন, সেই বিলে একদা বিখ্যাত সমাজবাদী নেতা নীতিশ কুমার থেকে চন্দ্রবাবু পর্যন্ত দুহাত তুলে সমর্থন করেছেন। নতুন আইনে কি বলা হয়েছে? বলা হয়েছে এই বোর্ডে, মানে ওয়াকফ বোর্ডে সরকারি অফিসার ছাড়া 2জন করে হিন্দু প্রতিনিধি থাকবে। হিন্দু প্রতিনিধি, বাবা কেন হিন্দু প্রতিনিধি? প্রথম দিনেই আবার সুপ্রিম কোর্ট সেই প্রশ্ন তুলেছিল। আর শুধু তাই নয়, তার সঙ্গে এমন একটা অস্বস্তিকর প্রশ্ন জুড়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল, তাহলে কি যে সমস্ত হিন্দু সমস্ত দেবস্থান আছে, সেখানে যে বোর্ড আছে, সেখানে কি
মুসলিম প্রতিনিধিরা থাকতে পারবেন না? তা নিয়ে কোনো উত্তর আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা দেননি বা দিতে পারেননি, কিচ্ছু বলেনি। ঠিক আছে, কিন্তু কি হলো? প্রশ্নটা উঠকে গেল। এইটাই তো বলছে বিরোধীরা, এইটা কেন। এবার দেখা যাক কি কারণে এই ঘটনা, ঘটনার বিস্তারটা দেখা যায়। এই যে বিপুল পরিমাণে সারা দেশে ওয়াকফ সম্পত্তি পড়ে রয়েছে, বিজেপির বক্তব্যটা কি, মানে বিজেপি সরকারের বক্তব্যটা কি? এই জমি সদ্ব্যবহারের জন্য তো নতুন আইন, শুধু তাই নয়, আরেকটা আছে, এই জমি নিয়ে, এই সমস্ত সম্পত্তি নিয়ে প্রচুর করাপশন, দুর্নীতি আছে। হ্যাঁ, থাকতে পারে, এটার মধ্যে ভুল কিছু নেই, দুর্নীতি নিশ্চয় থাকতে পারে। আর সেই দুর্নীতি রোধ করবার জন্য এবং সম্পত্তির দেখভালের জন্য বিজেপি মরমে মরে যাচ্ছে। কিন্তু মুশকিল হলো কি জানেন, দুর্নীতি কোথায় নেই? সরকারে তো দুর্নীতি সবচেয়ে বেশি। তাহলে কি সরকারটাকে বদলে দিতে হয়, নতুন সরকার নিয়ে আসতে হয়? ছাড়ুন, বিরোধীরা আরো সমস্ত কথা বলেছে। তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ হচ্ছে এই প্রধানমন্ত্রী মোদীর সমস্ত যে বন্ধু শিল্পপতিরা আছেন, সবাই জানেন, বিশেষ করে দুজন খুব নামকরা যারা আছেন, তাদেরও তো জমি জিরের দরকার নাকি? তারা খাবেন কি? তাদের ব্যবসা চলবে কি করে? সরকার যদি তাদের একটু খাস জমির ব্যবস্থা না করে দিতে পারে, তাহলে তাহারাই বা কি করে মুসলমানদের মঙ্গলের জন্য শিল্প করতে পারবেন? আরে বাবা, শিল্প না করলেও তারা নিজের পক্ষে আবাসন শিল্প, যাকে বলে রিয়েল এস্টেট, নির্মাণ করতে পারবেন। এই ওয়াকফে যত জমি পড়ে আছে সেসব নিয়ে এই ওই কি ডাবল এ যাদের বলি আমরা, ওই যে ব্যবসায়ী শিল্পপতি, তাদের হাতে দিলেই তো সব মঙ্গল হয়ে যায়। কি অবস্থা! এক সময়ের কট্টর হিন্দুত্ববাদী দল এখন একটু সরে এসেছে, কিন্তু হিন্দুত্ববাদী দল তো বটেই। শিবসেনা, বালা সাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে পর্যন্ত টেढ़ा टेढ़ा কথা বলেছেন। कि आज आपने वक्फ बोर्ड की जमीन पर आपकी आंख है। हमारे जो मंदिर का ट्रस्ट है उनके पास भी काफी सारी जमीन है, क्रिश्चियन लोगों के पास जमीन है, गुरुद्वारा के पास होगी, बौद्ध विहार के पास होगी। अगर आप मुसलमानों की बात आज कर रहे हैं, कल हमारे ऊपर भी आपकी नजर आएगी। और फिर व्यापार आप करना चाहते हो तो सीधा करो, और अगर जमीन ही चाहिए तो जाओ ना वहां चीन जहां घुस गए हैं, वहां की जमीन दे दो अपने दोस्तों को। वहां की कश्मीर में जो पाकिस्तान घुस गया है वहां की जमीन आपके दोस्तों को दे दो। तो ये सिर्फ जमीन के लिए उन्होंने ये बिल लाया है, जिसका मैंने कहा ना, हमने बिल का विरोध नहीं किया है, हमने भ्रष्टाचार का विरोध किया है, हमने उनकी जो नौटंकी है उसका विरोध किया है। হ্যাঁ, এই কথা বলছেন তিনি। আর বিজেপি নতুন আইনে কি বলেছিল? এই যেসব ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রিকৃত দলিল আছে সেগুলো তো বাজে লোকের হাতে চলে যেতে পারে না। আর শুধু তাই নয়, যেগুলো রেজিস্ট্রি নেই তাকে বলা হয় ওয়াকফ বাই ইউজার, যারা ব্যবহার করছে। তার ভবিষ্যৎ কি হবে সরকার বাহাদুর ঠিক করবে। কিন্তু এত করেও দেখা গেল সুপ্রিম কোর্ট বিজেপি সমস্ত কথা খুব একটা মনোযোগ দিয়ে শুনতে রাজি নয়, বা বলা যায় মনোযোগ দিয়ে শুনতে রাজি কিন্তু মানতে রাজি নয়। শুনানির প্রথম দিনেই যেরকম আদালতের প্রশ্নবাণের সম্মুখে পড়তে হয়েছিল সলিসিটর জেনারেল তুষার মেহতাকে, তখনই বোঝা গিয়েছিল আইনি লড়াইটা জবরদস্ত হতে পারে। ওই যে বললাম, সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল হিন্দু দেবস্থান যত আছে সেগুলোর বোর্ডে তো মুসলমান প্রতিনিধি নেই, তাহলে ওয়াকফ বোর্ডে কেন হিন্দু প্রতিনিধি থাকবে? সরকার অবশ্য একটা জবাব দিয়েছিল সংসদে যে ওয়াকফ বোর্ড কোনো ধর্মীয় বোর্ড নয়। মহা মুশকিল, ধর্মীয় বোর্ড নয়, ধর্মের নামে দান করা হয়েছে তবু ধর্মীয় নয়, এমন যুক্তি কি ধোপে টেকে? আর বাদ দিলাম দান করা সম্পত্তি, কে কাকে কোন সম্পত্তি দান করবে তারপরে অন্য কারুর কোনো অধিকার থাকতে পারে কি? একজন যদি আরেকজনকে কোনো জমি দিয়ে যান, যেমন করে হোক দিয়ে যান, অন্যজন সেটা ব্যবহার করছেন, এই ওয়াকফ বাই ইউজার যাকে বলা হয়, ব্যবহার করছেন। আরে মশাই শুনুন, আমার বাড়ির সামনে একটা জায়গা আছে, সেখানে প্রতিবেশী গোলাপ বাগান করেছেন, আমি দেখছি, আমার খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, আমি রোজ দেখছি, কিছুই বলি না তাকে, তিনিও খুব খুশি, আমিও খুব খুশি। এই করতে করতে চলে গেল 50 বছর, আমিও হয়তো কোথায় চলে গেলাম তার ঠিক নেই, মানে ওপরে চলে গেলাম। এবারে তিনি বলতেই পারেন যে তিনি তো ব্যবহার করছেন বহুদিন, অবশ্য তার
ওই জমিটার উপরে দখলই সত্য হবে? এটা আছে, এটা হতে পারে, আর এখানে হবে না। না, যাই হোক, বিজেপি যখন বলছে তখন তো মানতে হবে সে কথা। তো বিজেপি তো শেষ কথা আমাদের দেশে, এখন বিজেপি সরকার শেষ কথা, প্রধানমন্ত্রী শেষ কথা, কিন্তু তবু অন্যরা মানছিল না। এইবারে সুপ্রিম কোর্ট 3টি বিষয় নিয়ে অন্তর্বর্তী আদেশ দেওয়ায় এই বিরোধীদের সকলের মুখে স্বস্তি ফুটেছে। আইনজীবীরাও মনে করছেন এই যে সুপ্রিম কোর্ট 3টি বিষয়ে আদেশ দিয়েছে তা যথেষ্ট যুক্তিপূর্ণ, এবং তাতে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সংবিধানকে মানা হয়নি। কি বলছেন একজন আইনজীবী, আমরা শুনে নিই। सुप्रीम कोर्ट पूरा मामला समझ चुका है कि ये जो एक्ट है ये कुछ चीज़ों को वायलेट कर रहा है, जो कॉन्स्टिट्यूशनल राइट्स हैं माइनॉरिटीज़ के उनको वायलेट कर रहा है, और कुछ बेसिक प्रिंसिपल्स हैं कॉन्स्टिट्यूशन के उनको वायलेट कर रहा है। और दूसरी चीज़ सुप्रीम कोर्ट ये भी समझ चुका है कि जो कानून बनाया गया है ये कहीं ना कहीं से ऑप्रेस भी कर रहा है मुसलमानों को, क्योंकि वो कोर्ट ने ये बात कही कि जब आप हिंदू माइनॉरिटीज़ की बात करते हैं, उनके रिलीजियस एंडोमेंट्स एक्ट्स हैं स्टेट्स के, तमिलनाडु के हैं और कर्नाटका के हैं और स्टेट्स के डिफरेंट स्टेट्स के, वहाँ तो आपके जो मेंबर हैं वो सिर्फ हिंदू ही होने चाहिए, और सिखों में सिर्फ जो है सिख होने चाहिए। तो यहाँ पे आप जो है नॉन मुस्लिम क्यों डाल रहे हैं? क्या आप उसमें मुस्लिम डालेंगे? ये कोर्ट ने सवाल किया था तुषार मेहता से, तो तुषार मेहता के पास का जवाब नहीं था, क्योंकि ऑब्वियसली नहीं होगा। दूसरा चीज़ कोर्ट ने ये कहा कि जो वक्फ बाय यूज़र की आप बात कर रहे हैं कि जिसके पास रजिस्ट्रेशन होगा, जो रजिस्टर्ड है वो ही जो है वक्फ रहेगा। लेकिन मान लीजिए 300 साल पहले 400 साल पहले कोई ना वहाँ पर रजिस्ट्रेशन एक्ट था, किसी ने कर दिया, अब वो रजिस्टर्ड कैसे होगा? वो ऑनर तो मर चुका 400 साल पहले, वो तो खत्म हो गया। पेपर क्या मांगेंगे आप रजिस्ट्रेशन के लिए? किससे मांगेंगे? और रजिस्टर्ड करने वाला पर्सन कौन होगा? तो इसका जवाब तुषार मेहता के पास नहीं था। तो সুপ্রিম কোর্টের আদেশে আরেকজন খুশি চেপে রাখতে পারেন, তিনি হচ্ছেন ইমরান প্রতাপগড়ি। আপনারা জানেন সংসদে কিরকম ভাবে তিনি কত দাপটের সঙ্গে তিনি নিজের বক্তব্য পেশ করেছিলেন, কাজে তিনি যে খুশি হবেন সেটা খুব স্বাভাবিক। এবং তিনি মনে করছেন এখানে এটা থামবে না, এটা কিন্তু শেষ পর্যন্ত অনেক দূর গড়াবে, মানে সরকারকে হয়তো আরো অনেক কিছু ব্যাপারে পিছু হতে হবে। देखिए, माननीय उच्चतम न्यायालय ने जो आज अंतरिम रिलीफ दिया है उसके लिए माननीय उच्चतम न्यायालय का बहुत शुक्रिया। और वो सारे पॉइंट जो हमने पिटीशन में रखे थे, जो हमने पार्लियामेंट में उठाए थे, उसको ज्यादातर को माननीय उच्चतम न्यायालय ने संज्ञान लिया, कंसीडर किया, और आज जो रिलीफ है वो ये दर्शाती है कि ये कानून कहीं ना कहीं संविधान के खिलाफ बना है। এটা হলো অন্য বিরোধীদের কথা। আমি শেষ করার আগে শুধু একটা কথাই বলি যে এই দিন, মানে একই দিনে সুপ্রিম কোর্ট সবচেয়ে বেশি স্বস্তি ফিরিয়েছে আরেকজনের মুখে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসি ফুটেছে, কারণ একদিকে এই আইনটা, এই রাজ্যে মুর্শিদাবাদে এই আইনের প্রতিবাদে আগুন জ্বলেছে, কারা সেই উস্কে দিয়েছিল আগুন তা নিয়ে এখন অনেক প্রশ্ন, এখন তদন্ত চলছে, তদন্ত শেষ হলে বোঝা যাবে। কিন্তু একটা ক্ষত সৃষ্টি হয়েছিল, এখন সেই ক্ষতে খানিকটা প্রলেপ পড়ল অবশ্যই, এবং তাতে অবশ্যই এই যে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ইমামদের নিয়ে যে বিরাট যে আমাদের মিটিং করলেন, বৈঠক করলেন, আলোচনা করলেন, তাতে অন্তত তিনি খুশি হবেন আজকে ভেবে যে যাক, আগের দিন তিনি যেটা বলেছেন আজকে সুপ্রিম কোর্টে তার খানিকটা মান্যতা পাওয়া গেল। আর অন্যদিকে আরেকটা অবশ্য মামলা ছিল, সে নিয়ে আমি কিছু বলবো না, শুধু একটু বলতে পারি এই যে চাকরিহারাদের মধ্যে যাদের যোগ্য বলে চিহ্নিত করা হবে তারা আপাতত ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন, এটাও বলে দিয়েছে সুপ্রিম কোর্ট একই দিনে। আদালতের আদেশটা সেরকম। এই দুটোতেই কিন্তু মুখ্যমন্ত্রী স্বস্তি ফিরেছে খানিকটা, হাসি ফিরেছে খানিকটা। 5ই মে ওয়াকফ মামলার ফের শুনানি, ভালো করে আবার শুনানি হবে। তবে এদিনের রায় নিয়েই কিন্তু বিরোধীরা খুব খুশি, আপনারা জানেন। আর এই রাজ্যে যারা বিরোধী তারা কিন্তু মোটেই, মানে আমরা জানি না খুশি কিনা, তবে খুশি হওয়ার কথা না। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের কাছে কি ইচত ভ্রুকুঞ্চনের কারণ হয়ে গেল না এদিনের রায় দুটো? মনে হচ্ছে আমার। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন, পরের এপিসোডে।
যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন এবং ওই নোটিফিকেশন আইকন যেটা তলায় আছে, যে বেলটা আছে, ওটা যদি অন করে দেন আমি খুব খুশি হব। নমস্কার, ভালো থাকবেন সকলে।